এবং আজকে সঙ্গীতা বাসফোরকে নিয়ে তো রূপকথার গল্প হয়, ফেয়ারি টেল স্টোরি হয়। ঝুলন গোস্বামী হ্যাড বিন দ্য ফেয়ারি টেল স্টোরি অ্যাজ ওয়েল। যে সময়টায় মহিলারা স্পোর্টে আসতো না, বাড়ি থেকে ছাড়া হতো না, ছেলেদের সঙ্গে লড়াই করে নিজের জায়গাটা তৈরি করেছেন এবং প্রত্যেকটা দিন তিনি স্পর্ধা দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে ফাইটিং এগেইনস্ট অল অডস, সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তিনি সেরার জায়গায় চলে এসেছেন। এগেইন ওয়েলকাম অন স্টেজ। আমরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাবো আমাদের সেরা অন্যতম আন্তর্জাতিক ক্রিকেটার ঝুলন গোস্বামী। অরুণ লাল স্টেজে থাকবেন এবং আমরা তার সঙ্গে একটু দেখে নেব ট্রফি দেওয়ার জন্য। আমাদের ট্রফি দেওয়া হচ্ছে, ঝুলন জীবনে প্রচুর ট্রফি জিতেছে, অর্জুন, পদ্মশ্রী, কিন্তু এটা কোথাও একটা উষ্ণতায় জায়গা পাবে। একটু ট্রফিটা হাতে রাখতে হবে ঝুলন কষ্ট করে। এবং আমি ধন্যবাদ সমরদা, ধন্যবাদ, থ্যাংক ইউ অরুণ লাল, জাস্ট স্টে ব্যাক একটা ফটো অপরচুনিটির জন্য। এবং আজকের দুই প্রাপক আমি ব্রাত্য বসু মহাশয়কে ডাকবো মঞ্চে, যে এটা সংবাদপত্রের চাহিদা, ব্রাত্য বসুর ট্রফিটা একটু নিয়ে এসো। এবং একটু সামনে যদি যাওয়া যায়, একটু কাছে ওদের ফটোগ্রাফারদের সুবিধা হবে। তো আজকে সন্ধ্যার মুহূর্ত তৈরি হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চট করে একটু ঝুলনকে শুনে নেবো। ঝুলন, অসম্ভব ভালো তুমি এসছো, আর উই আর ফিলিং প্রাউড। তুমি এত ভালো বলো, তোমার জন্য অনেক মানুষ অপেক্ষা করছেন। চট করে সংক্ষেপে যদি তাদের আজকের সন্ধে তোমার কেমন লাগছে একটু বলো। নমস্কার। প্রথমত আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যে একটু লেটে আসতে হয়েছে। একটা মিটিংয়ে আটকে গেছিলাম, সেখান থেকে বেরোতে পারিনি। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। আর দেখুন, সকলে অনেক কথাই বলে দিয়েছেন, লাল স্যার বলে দিয়েছেন, বাত্র স্যার বলে দিয়েছেন। আমার আর নতুন করে কিছু বলার নেই সেই বিষয়গুলোতে। কিন্তু আমরা যারা ছোট ছোট ইয়াংস্টাররা যখন শুরু করেছিলাম ক্রিকেট খেলা, স্পোর্টস দেখা, খেলার সাথে যুক্ত হওয়া ছোটবেলাটায়, সেখানে কিন্তু এই আজকালের একটা পত্রিকা ছিল, সবাই খবরের কাগজ নিয়ে বলে, কিন্তু আমি যেটা নিয়ে বলবো সেটা হলো খেলা একটা ম্যাগাজিন বেরোতো। আর সেটা ছিল আমার বেস্ট ম্যাগাজিন লাইফের, কারণ দাম কম সেই সময় ছিল। এখন আমি জানি না এক্স্যাক্টলি দাম কত হয়েছে, সেই সময় দাম ছিল 2 টাকা কি 5 টাকা। রেলওয়ে স্টেশনে শিয়ালদা থেকে যখন প্র্যাকটিস করে বাড়ি ফিরতাম, প্রত্যেক সপ্তাহে আমি ওই ম্যাগাজিনটা কিনে পড়তে পড়তে সংযোগ তৈরি হয় সেই ছোট বয়স থেকে। তখন আমি বলছি 97, যখন আমি প্রথম কলকাতা আসি, স্টেশনে প্রথম ওই বইটাই দেখি, খেলা পত্রিকা বইটা। আর সেখান থেকেই দেবাশিস দার বিভিন্ন লেখা, গাভাস্করকে নিয়ে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, সেই সময় মহারাজদা জাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের একদম ছাপ ছাড়ছে, 97 সাল থেকে নিজের পিক টাইমে আসছে এক একটা লেখা। 98-এ ঢাকাতে মেন্স মিনি ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সেই সম্বন্ধে লেখা, 99 ওয়ার্ল্ড কাপ। তো পরপর সেই লেখাগুলো পড়তে থাকতাম। আর এই আমার ছিল দিনের সব থেকে স্ট্রেস বাস্টার যদি বলতে পারো। কখন যে আমি চাকদা পৌঁছে যেতাম, কারণ শিয়ালদা থেকে চাকদা পৌঁছাতে 2 ঘন্টা লাগতো। আর এই পত্রিকা ছিল আমার কাছে সব থেকে বড় রসদ। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই পত্রিকাটা আমি পেতাম। অ্যান্ড থ্যাংক ইউ দেবাশিস দা, থ্যাংক ইউ সত্যম স্যার, অশোক স্যার, এর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই মঞ্চে আমাকে সম্মানিত করার জন্য। যে কোনো মঞ্চেই আপনি যেখানেই সম্মানিত হন না কেন, সবসময় সম্মান পেতে সকলের ভালো লাগে, কিন্তু এই সম্মানটা পাওয়ার জন্য সকলকেই আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে, ভালো মানুষ হতে হবে, আর একজন মানুষের আর একজন মানুষের পাশে সবসময় দাঁড়াতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যেন আরো অনেক 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 কৃতি মানুষদের আজকালের পরিবার থেকে সবসময় যেন তাদেরকে সম্মান জানানো হয়, তাদেরকে সেলিব্রেট করা হয়। আর এই যেভাবে নবজাগরণ আমরা ছোটবেলায় পড়েছিলাম, এখন আবার সেই নবজাগরণ এই মঞ্চেও আবার পড়বো, আবার দেখবো, আর এইভাবেই শুরু হবে। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। সামান্য উপহার তুলে দেবো, যেটা উপহারের চেয়ে উষ্ণতা বেশি। তো এটা অবশ্যই কতগুলো জমেছে এটা জিজ্ঞেস করবো পরে। প্রতিদিন কত কত এমন উত্তরীয় দিতে হয়। অবশ্যই অসম্ভব ভালো। এই সময়ের অন্যতম সবচেয়ে শক্তিশালী গায়ক, শেষ
3 দশকের এবং অসামান্য, এবং এখনো পারফর্ম করেন, এবং তার প্রিয় যে মিষ্টি, ওজন কমিয়েছেন কিন্তু, তো এগুলো অন্য কাউকে দিতে হবে, নিশ্চয়ই 2-1টা খাবেন হয়তো। আর আমাদের ঘরের মানুষ, তিনিও একজন নবজাগরণের অন্যতম কর্ণধার এবং গোটা কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যান, অনুপ্রেরণা। এই সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী, তার সম্বন্ধে যত কথা বলা যায় রাত কাভার হয়ে যাবে। মহুয়া গুপ্তকে আমি রাখবো আমাদের সংগঠনের আরো একজন বিশিষ্ট কর্ণধার এবং খুব পরিচালক, সুন্দর। তিনি অনেক অনেক জিনিস চমৎকার অর্গানাইজ করেন। একটু যদি মাঝখানে যান, আমাদের ছবি তোলার জন্য একটু সমস্যা হচ্ছে। তো গার্গী রায়চৌধুরীকে নবজাগরণের পক্ষ থেকে সম্বর্ধিত করছেন মহুয়া গুপ্ত, যিনি নবজাগরণের একজন, আমাদের প্রতিষ্ঠানেরও অন্যতম পরিচালক, ভীষণ সুন্দর মানুষ, এবং ধন্যবাদ। উপহার গুলো অবশ্যই পৌঁছে দেওয়া হবে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এরপরে আমরা জীবনের যুদ্ধ জিতেছেন এবং জিতে দেখিয়ে দিয়েছেন। সো ওয়েলকাম অরুণলাল। অ্যাকচুয়ালি আমরা সবাই উঠে দাঁড়াবো, তাকে একটা স্ট্যান্ডিং ওভেশন দেবো, এবং যে মানুষরা হারছে বলে মনে করে তাদের কাছে চিরদিন এই লোকটা, এই মানুষটা, এই চরিত্রটা ইন্সপিরেশন। যুদ্ধ হারতে রাজি থাকেন না। স্ট্যান্ডিং ওভেশন ফর মিস্টার অরুণ লাল, যিনি বাংলা তার ঘর, এবং অশোকদা লিখেছেন যে তিনি অনেক অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বড় বাঙালি, অ্যাবসলিউটলি। এবং তিনি যেভাবে বাংলার ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন যখন রঞ্জির দায়িত্বে ছিলেন, আমি দেখেছি কিভাবে ট্রেনিং করতেন, দুর্দান্ত। এবং উনি সবার কাছে একটা আদর্শ এবং এক্সেলেন্ট। অরুণ লাল, আমরা বাঙালিরা আপনার কাছে অবশ্যই চিরকৃতজ্ঞ থাকবো, এবং তার জন্য একটা চমৎকার ছবি উপহার দেওয়া হচ্ছে তার, অরুণ লালের এই যে মুহূর্তটা সবার যদি মনে থাকে। অরুণ লাল, you would be too happy to keep this on your drawing room. I mean, this was the Ranji victory, I presume. Yes. তো বাংলার শেষবার রঞ্জি জয়ের ছবিটা, সেটা আমরা ফ্রেম বন্দি করে তাকে দিয়েছি তার সুদৃশ্য ড্রয়িং রুমে, এবং তার অসম্ভব ভালো ফার্ম হাউস আছে, সেখানে একটা স্থান পাবে। ধন্যবাদ গার্গী রায়চৌধুরী, ধন্যবাদ সত্যম রায়চৌধুরী। Kindly stay. Thank you so much for everything. It's overwhelming. I mean, so many years ago, and people still remember, so that it speaks volumes for the culture, the people, and the kindness and the warmth in this city. So, I mean, beshi kotha bolbo na, shudhu ami bolte chai ke, sabai bole ke he's a fighter, he never gives up and fights till the end. This just happens. It is situational. You don't know what you have inside you and what strength you have inside you till a situation arrives. Amar shobar life e kokhono some situations arise where you have to stand up and be counted. For some people it may be the country, some people it may be family, some people it may be friends, but আমার লাইফে এরকম সিচুয়েশনস এসেছিল and it brought out the best in me. যদি ওটা না হতো, maybe not. So এটা বলাকে he is a fighter and he is not is also not correct. It only happens when the time comes. So I am grateful. I've had a great life. I've really enjoyed আমি সবাইকে বলি, for me the transition coming to Bengal was the turning point of my life. আমি যা এখানে পেয়েছি, I don't think many have got or have deserved really. So I am very grateful to everybody that এত ভালোবাসা পেয়েছি in Bengal, and that spurred me on to do even better. Ultimately,
আমি যা এক্সপিরিয়েন্স করেছি, there is a big story about earlier athletes যা করেছে এরকম, কিন্তু to cut a long story short, basically সবাই you don't really understand, but there is one very powerful sentence that has created champions, that has made people achieve their potential, and that is, if you think you can, you can. As simple as that. প্রথমে নিজেকে ভাবতে হবে. First you have to believe yourself. It doesn't matter what you believe about me or what you don't believe. What matters is what I believe. তো যদি আমি ভাবি আমি এটা করতে পারি, তখনই আমার চান্স আসবে। বাট যদি আমি নিজেকে ছোট ভাবি আর আমি এ করতে পারবো না, তাহলে কখনো হবে না। So main thing is you just believe, and we are all unique. I mean, there is no other Arun Lal in this world, as there is no any other individual in the world. You are one of a kind. So just believe in yourself and leave the rest to chance, destiny, coincidence, God, whatever you have your faith in. But first of all, you have to have faith. বাংলা সাহিত্য, Thank you বাংলা so much. নাটক সবকিছুর জন্য এত সুন্দর, এবং নাড়ু আছে অবশ্যই, আপনাদের জন্য নেই, সরি, এটা ব্রাত্যের জন্য, আমি জানি না শেয়ার করবে কিনা, অনেকে আছেন, পরবর্তী কোনো একটা সময় হবে। এবং অসম্ভব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে, এবং এইটা আমাদের নবজাগরণের পক্ষ থেকে শ্রী ব্রাত্য বসুকে আমরা তুলে দিচ্ছি, সত্যম রায়চৌধুরী এবং প্রচন্ড গুপ্ত। ব্রাত্য ট্রফি ক্যাবিনেট ভর্তি, একদম এত পুরস্কার আছে না, মানে আমি লিস্টটা করছিলাম, উইকিপিডিয়ায় কেউ গেলেই পাবেন, নাটক, ফিল্ম, সাহিত্য। এবং এখন আমি যে বলবো যেটা, সেটা আমি এত কথা আমি দু একটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি, সেটা বেশ করে বলবো। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার। মঞ্চে এখন কেউ নেই, কিন্তু মঞ্চে পাশে অনেক বিশিষ্ট মানুষরা বসে আছেন, আমি সেটা বলবো আপনাদের। আপনারা একটু আগেই আমাদের সঞ্চালক পল্লব বসু মল্লিকের থেকে শুনলেন যে 1999 সালে এই নবজাগরণ শ্রী অশোক দাশগুপ্ত, প্রধানত আজকাল পত্রিকার সম্পাদক, প্রধানত তাঁর উদ্যোগে এই সংস্থা গঠিত হয়েছিল, এবং বাংলা বাঙালির এক ধরনের পুনর্জাগরণ, সেটা অশোক দাশগুপ্তর ভাবনা এবং মস্তিষ্ক প্রসূত। সেখান থেকে এই সংগঠন তৈরি হয়, এবং আমার মনে আছে 1999 সাল, তখনও শহরে সগর্বে বিরাজমান আমাদের লেখকের লেখক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি প্রবলভাবে এই সংস্থার সঙ্গে জড়িত। বাংলা ভাষা কেন্দ্রিক, বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, সাইনবোর্ড থেকে শুরু করে অনেক কিছু পাল্টানো, বাংলায় লেখা, এইগুলো এই সংস্থা এবং বাংলা শিল্প, বাঙালির ভাবনা, বাংলা বা বাঙালিকে কিভাবে আরো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা দেওয়া যায়, অশোকদা এরকম একটা কল্পনার কথা ভেবেছিলেন। একই সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্রের জন্মদিন 2রা আগস্ট, যিনি বাঙালির ব্যবসার কথা পল্লবদা উচ্চারণ করেছেন। আমি বলবো যে তিনি অনেক কিছু নিয়ে ভেবেছেন, এবং এমনকি তার বাংলা থিয়েটারও তার একটা বড় অবদান আছে, কেননা মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য অর্থাৎ বহুরূপীর যিনি অন্যতম প্রধান স্থপতি, বহুরূপী নাট্য দলের সৌম্যমিত্র যিনি আচার্য সদৃশ ছিলেন, তো তিনি থিয়েটার করতে চেয়ে কলকাতায় এসেছিলেন, পূর্ববঙ্গের লোক। সেই সময় বেশ কিছুদিন সন্ত্রাসবাদী, এখন এটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, বিপ্লবী দল এই বিপ্লবী কর্মধারার সঙ্গে জড়িয়ে পড়েন। তো তখন তাকে রাস্টিকেট করা হয় ইউনিভার্সিটি থেকে, সাহেবরা করে। কিছুদিন তাকে বাঁচানোর জন্য আচার্য প্রফুল্লচন্দ্র বেশ কিছুদিন তাকে বেঙ্গল কেমিক্যালসে চাকরি দেন, এবং সেই সময় তিনি আস্তে আস্তে থিয়েটারে জড়িয়ে পড়েন। অর্থাৎ বাংলা থিয়েটারের প্রসার এবং পত্তন খালি ব্যবসা বা বিজ্ঞান এটা নয়,
শিল্প মানে আপনারা জানেন যে শিল্প মানে তো শিল্পকলা হয়, শিল্প মানে বিজনেস হয়। যেমন আমি ওই ফাল্গুনী রায়ের কবিতার কথা মনে পড়ছে যে দু জায়গায় কার্তুজ শব্দটা দু জায়গায় পাই, বন্ধুকেও পাই, ম্যাগাজিন শব্দটা দু জায়গায় পাই, সাহিত্যও পাই, বন্ধুকেও পাই। তো সেই রকম ভাবে এরকম প্রফুল্লচন্দ্র অনেক জায়গায় বাংলা এবং বাঙালিকে নানাভাবে সাহায্য করে গেছেন। এবং আমার মনে হয় যে আজকে যে আমার মুখ্যমন্ত্রী যে আন্দোলনটা শুরু করেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা এই ভাবনার সঙ্গে একটা অদ্ভুত যোগসূত্র আছে। 1999 সালে নবজাগরণ, 2012 সালে এই নতুন সরকার পত্তন হওয়ার পর বিশ্ব বাংলা শব্দের উৎপত্তি, এবং তারও প্রায় 10-12 বছর পরে যখন বাংলা ভাষা এবং বাঙালি গোটা দেশে আক্রান্ত হচ্ছে, তখন এই নবজাগরণীয় যে উদ্যোগ সেটা একটা বিশেষ মাত্রা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির যে অনেকগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে বাংলা এবং বাঙালি গেছে, ভাষাকেন্দ্রিক ট্রানজিশন, ভাষাকেন্দ্রিক বদল, যেখানে ভাষা বারবার গুরুত্ব পেয়েছে। মানে 47, এমনকি ওই বাংলাতেও 47 থেকে 52, যেখানে ইসলামীকরণটাই মূল ভাবনা হয়ে উঠেছিল। 52 সালে যে মুহূর্তে পশ্চিম পাকিস্তানে গুলি চলে, সে মুহূর্তে বাংলা বাঙালি, বাংলা ভাষা, ভাষাগত মর্যাদাটা অগ্রাধিকার পেয়ে যায়, এবং সেটাই ফাইনালি কিন্তু চ্যাম্পিয়ন হয়। এখনো সেটাই চ্যাম্পিয়ন দুই বাংলার যোগসূত্রের ক্ষেত্রে, যতই রাজনৈতিক দূরত্ব কমুক বাড়ুক না কেন। এটাই বাস্তব। তো মুখ্যমন্ত্রী যখন বিশ্ব বাংলার কথা বলেন, তখন তিনি সেই অখণ্ড স্বপ্নের কথা বলেন, এক কল্পনার কথা বলেন। ফলে কলকাতা লন্ডন হলো কি হলো না, এটা নিয়ে যে সোশ্যাল মাধ্যমে যাকে বলে হাসি তামাশা করা, সেটা কেউ করতেই পারে, তাদের অধিকার আছে। কিন্তু এটা যে কল্পনা করা, এটা যে কেবলমাত্র এটা আসলে একটা কল্পনা, এবং কল্পনা সবসময় বাস্তবের থেকে অধিকতর পবিত্র। তাই সেই পবিত্রতার ইঙ্গিত আমার মুখ্যমন্ত্রী দেন, এবং নবজাগরণের 1999 সালের 2রা আগস্টের ভাবনা কোথাও তার এই সার্বিক আন্দোলনের সঙ্গে একটা মোহনা এসে মিলেমিশে যায়। এইটা আমি আজকে ফলে সেখানে দাঁড়িয়ে যখন আমরা আমাদের মতো মানুষদের, সামান্য মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়, তখন সেটা বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতিকেই কোথাও, এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা আছেন সংস্কৃতির কারিগর, অনেক বিশিষ্ট মানুষ আছেন। কেউ লেখেন, কেউ গান, কেউ প্রবন্ধ লেখেন, কেউ থিয়েটার করেন, কেউ সিনেমা বানান, কেউ ছবি আঁকেন, কেউ ছবি তোলেন, কেউ অভিনয় করেন। কিন্তু প্রত্যেকের মূল আলম্ব হচ্ছে ভাষা। এমনকি তিনি ছবি আঁকেন বা গানও গান, ছবি আঁকা বিমূর্ত, কিন্তু তিনি হয়তো তার ভিতরের যে বঙ্গ সত্তা, সেখান থেকেই তিনি তার ছবি তৈরি করেন। তিনি আন্তর্জাতিক ছবি আঁকলেও বা আন্তর্জাতিক কাজ করলেও সেখানেই শব্দটা বিশ্ব বাংলা, বাংলা সেখানে বিশ্বের হাত ধরে। একটু পরে এখানে গান গাইবেন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন গায়ক শ্রীন্দ্রনীল সেন, বাংলার বিশিষ্ট গায়ক। তিনিও বাংলারই গান গাইবেন, বাঙালির গান গাইবেন। এই সব মিলিয়ে এই নবজাগরণ গড়ে উঠেছে। এবং আরেকটু কথাই আমি বলবো, আমার ছেলেবেলায় আমার বাড়িতে যদি সত্যিকারের বাঙালি লেজেন্ড, মানে আমি আমাদের পূর্বপুরুষদের কথা বলছি না, তারা তো সবাই লেজেন্ড, কিন্তু আমার ছেলেবেলায় আমার বাড়িতে লেজেন্ড ছিল আমার কাছে, আমার কম বয়সে, তার নাম অশোক দাশগুপ্ত। বোধহয় 78 সালে খেলার কথা পত্রিকা, তারপর 80 সালে খেলার কাগজ, তাই তো, আর 81-এ খেলা পত্রিকা, আজকালও বেরোলো। হ্যাঁ, তো ওই খেলা পত্রিকা, আমি ওই খেলার কথা ক্লাস 4 থেকে আমি পড়তাম ওনার লেখা। তো উনি যখন দল বদলেছেন, আমিও তার সঙ্গে সঙ্গে দল বদলেছি। আমি ওই খেলার কথা থেকে খেলার কাগজ হয়ে
খেলায় ঢুকে পড়েছে। এবং ওইরকম মারাত্মক মারাত্মক সব লেখা সেই সময় 80 সাল, মানে আমরা ফুটবল যারা এখানে অনুরাগী আপনারা জানেন যে 80 সালে ইস্টবেঙ্গলের 9 জন এক ঝাঁক প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে মোহামেডান স্পোর্টিং এ করছেন, আমি তার সঙ্গে এবং তৎকালীন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে। এমন লিজেন্ড ছিলেন আমাদের কাছে। আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছে, তাকে বললাম যে চয় কাছেই আমার স্ট্রিট, আমরা কলেজ স্ট্রিটে পড়াশোনা করতাম, কাছে আমার স্ট্রিট একবার দেখা করেছি, দেখা করতে দেবে না, দেখি দেখা করতে দেয় কিনা। ও রিসেপশনে এসে বসে বলেছি, রিসেপশন লোকটি আমার খুব দয়ালু ছিলেন, পল্লবদারই কোনো ভাইটাই হবে না হয়তো, তো হ্যাঁ তো ওই ঘরে আছে, যান চলে যান। তো গিয়ে ঘরে গিয়ে দেখি যে ঢুকিয়ে দিয়েছে, আমি দেখি একা একটা অন্ধকার ঘর, আমার স্ট্রিট, একটা একতলা, একটা আলো জ্বলছে, প্রায় একটা ওই প্রফেসর টিনটিনের গল্পে প্রফেসর কার্টবার্ট ক্যালকুলাস যেমন একটা একা বৈজ্ঞানিক ঘরে পরীক্ষা নিরীক্ষা করেন, সেই রকম একটা ঘরে ঢুকিয়ে দিয়েছে। এবং অশোক দা আবছা চশমা, কন্টিনিউয়াস সিগারেট খাচ্ছেন, এই সামনে একটা উপচে পড়া অ্যাস্ট্রে। আমরা ফার্স্ট ইয়ারের মানে 17-18 বছরের ছেলে আমরা। তা আমি বললাম কি ব্যাপার? উনি বললেন আমি আপনাকে পছন্দ করি, তাই দেখা করতে এসেছি, আপনার লেখা ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর সাথে কম, আপনারা জানেন যারা চেনেন, খুবই কম কথা বলেন। ঠিক আছে ঠিক আছে। বেরোচ্ছি যখন, তখন দেখলাম রিসেপশনের লোকটি সামাও ফোনে ঝাড় খাচ্ছেন যে এইরকম দুটো ছেলেকে কেন এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অশোক থেকে আমি এত বছর পরে সেই গল্প করতে গিয়ে এই গল্পটা আমি বললাম। তা সেই তাদের নাম তারা, এবার আপনি যখন কারোর লেখা পড়ছেন, এখন তো টিভির মতো নয়, যখন টিভিতে দেখছেন তাকে আপনি পুরোটা বুঝতে পারছেন, কিন্তু সেই সব নাম আমাদের সামনে আসছে। ধীমান দত্ত, শরৎ চক্রবর্তী, দেবাশিস দত্ত, নির্মলকান্তি সাহা, ফটো তুলছেন শ্রেণিক শেঠ, আরেকটা একজন এস কাঞ্জিলাল, যার ডাকনাম ছিল শিবু। এইসব এরা আমাদের কাছে স্টার, কারণ এদের লেখা পড়ছে এবং এরা কে কেমন চেহারা আমরা জানি না, এদের ছবিটা পায় না। অনেক পরে যখন ধীমান দত্তকে দেখলাম, সরোজদা আজকেও এসছেন, ধীমানদা কিছুদিন আগে মারা গেছেন, দেবাশিসদার সঙ্গে দেখা হলো, তো এদের লেখা তখন আমরা পড়ছি এবং একটা নতুন টিম, উটকো সাংবাদিকের ডায়েরি 1, 2, 3 এগুলো সব জানিয়ে দিচ্ছে কে কার হাতের লেখা ভালো, কে মৃতভাষী, কে একটু রাগী, কে একটু অল্প উদ্ধত, কে একটু বিনয়ী। এই সবই তথ্য আমাদের উটকো সাংবাদিকের ডায়েরি জানাচ্ছে। এবং এই পাগলের মতো পাতার পর পাতা পড়তাম এবং মুখস্থ হয়ে যেত। এর অনেক লেখা আমার মনে আছে। তো হি ওয়াজ মাই লেজেন্ড। তো আজকে সেই লেজেন্ড তিনি আমার সম্পর্কে এইরকম কথাবার্তা বলেছেন, ভালো ভালো কথা। পরবর্তীতে আপনারা জানেন মুনাল চট্টোপাধ্যায়, রাজশ্রী গাঙ্গুলি, অগ্নি পাণ্ডে, অনেক সাংবাদিক এই প্রতিষ্ঠান তুলে ধরেছে। অনেকের নাম আমি বলতে পারলাম না, আমি খেলারটাই মূলত বললাম। আরো অনেক রাজনৈতিক, দীপঙ্করদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি এখানে নীলাঞ্জনাকে দেখতে পাচ্ছি, সে আমাদের এডুকেশন বিট করে। আরো অনেক সাংবাদিক আছে। এই প্রতিষ্ঠান এত মানুষকে তুলেছেন। আজকে সত্যম রায়চৌধুরী এই প্রতিষ্ঠানের কর্ণধার। বাংলা বা বাঙালির নবজাগরণের আমার মনে হয় বিনিয়ন্ত্রণ উত্তর, বাংলার যে নতুন নবজাগরণ হলো, বিনিয়ন্ত্রণ উত্তর, এই যে এতগুলো নতুন টেলিভিশন চ্যানেল চলে এলো, মুক্ত বাজার যখন আমাদের এতগুলো FM রেডিও আমাদের নিয়ে এলো, ইন্টারনেট 1995 সালে যখন আমাদের দেশে এলো, তার 4 বছর পর নবজাগরণ তৈরি হচ্ছে। অর্থাৎ একটা এই আজকাল এবং নবজাগরণটা একটা যুগসন্ধি, সেটা বদল দেখছে যে যখন সংস্কৃতি মানে রিল হয়ে যাবে, সাংবাদিকতা প্রিন্ট থেকে আস্তে আস্তে ভ্লগ হয়ে যাবে, এইদিকে আমাদের ক্রমশ প্ররোচিত করছে যখন, সেইখানে দাঁড়িয়ে এই পত্রিকা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আজকে সত্যম এইটা দেখেন, এবং এর সঙ্গে আরো 2জন মানুষের কথা আমাকে বলতেই হবে। তার মধ্যে একজন আমায়, সত্যমের সঙ্গে যিনি আমায় দাঁড়িয়ে সম্বর্ধনা দিলেন, সত্যম রায়চৌধুরীর সঙ্গে। আমার সত্যম রায়চৌধুরী শুধু কর্ণধার না, তিনি লেখকও, তিনি চিন্তক। এবং পল্লব বসু মল্লিক যেটা বলেছেন যে তিনি সব কাজে তার একটা মেডেসের টাচ আছে, স্বর্ণ তার মেডেসের টাচ, মানে যে কাজ হাত দিলে সোনা হয়ে যায়। তো সেরকম হাত দিলে সোনা হয়ে যায়, যার হাতেও সোনা আছে, সে প্রচিত গুপ্ত, তিনি আমার কম বয়সের পরিচিত। তিনি তাকে আমায় আজকে সম্বর্ধনা দিলেন। প্রচেতদার লেখা আমরা খুব কম বয়স থেকে পড়ি, এবং এত বড় একজন লেখক তিনি আমায় এখানে দাঁড়িয়ে সম্বর্ধনা দিলেন।
আপনারা জানেন যে আমাদের এখানে ব্র্যান্ডিং করার একটা প্রবণতা আছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ খবরের কাগজে চাকরি করতেন, তাকে কেউ সাংবাদিক বলেন না, তাকে লেখক বলেন। কিন্তু ধরা যায় সন্তোষ কুমার ঘোষ বা গৌর কিশোর ঘোষকে অত বড় বড় সাহিত্য রচনা করে যাওয়ার পরেও তাদের শুনতে হয়েছে যে তারা প্রধানত সাংবাদিক। সম্ভবত তারা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন বলে। অশোকদাও যেমন প্রধানত সম্পাদক। সিদ্ধার্থ সেন, তিনি ডিটেকটিভ গল্প লিখেছেন, ক্রিকেট নিয়ে ফিকশন লিখেছেন, ফুটবল নিয়ে দারুণ দারুণ ফিকশন লিখেছেন অশোকদা। প্রচেতদা বা আরো অনেকের সুবিধা হচ্ছে এই যে তারা কেউ সেই অর্থে কাগজের দায়িত্ব নির্বাহী সম্পাদক ছিলেন। ফলে আমাদের এখানে যেরকম এই মানে ব্র্যান্ডিং করে দেওয়ার প্রবণতা, এই ব্র্যান্ডিংকে ভাঙার চেষ্টা আমরা বারবার চালিয়ে গেছি। যে আমাকে তুমি যদি কাজ নাট্যকার বলো, কাল আমি পরিচালক হোক। কালকে তুমি যদি আমায় পরিচালক বলো, কাল আমি তাহলে অভিনেতা হোক। কাল যদি তুমি অভিনেতা বলো, পরশু আমি ঔপন্যাসিক হোক। এই যে ব্র্যান্ডিং করে দেওয়ার প্রবণতা, এখান থেকে ফাইট করা খুব কঠিন। প্রচেতদাও সারা জীবন সাংবাদিক বা সংবাদ কর্মের পেশা নিয়ে বেঁচেছেন, কিন্তু প্রচেতদাও একজন মানে খুবই বড় লেখক। একজন বড় লেখকের হাত থেকে যখন সংবর্ধনা পাই আনন্দ হয়। আজকে আমাকে নিয়ে এই কাগজে লিখেছেন, আরেক আমার খুব কম বয়স থেকে আমাকে নিয়ে লিখে আসছেন, আমার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি কালকেও আমার সাক্ষাৎকার নিয়েছেন, এত বছর পরেও। তিনি অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, তাকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। সেই অশালীন নাটক থেকে যে নাটকের কথা উল্লেখ করলেন এখানে পল্লবদা, সেই নাটকের সময় থেকে অলোকদা আমার থিয়েটার দেখেছেন, দেখেন। এখনো কোনো কাজ হলে তার রাত্রিবেলা কোনো একটা সহর্ষ উদ্দীপনা ভরা উত্তেজক মেসেজ আমি পাই, যা এখনো আমাকে প্রাণিত করে, উদ্বেজিত করে, এবং এটা করে যাবে। একটু পরে এখানে পারফর্ম করবেন গার্গী রায়চৌধুরী। তিনি আমার বন্ধু এবং তিনি আমার বিশেষ প্রিয় অভিনেত্রী। তিনি এখানে পারফর্ম করবেন এবং গার্গী রায়চৌধুরী আপনাদের একটা এক্সক্লুসিভ খবর দিয়ে তিনি খুব শিগগিরই তারা সুন্দরী, বাংলার বিখ্যাত নটি, তাকে নিয়ে একটি একক থিয়েটার নামাতে যাচ্ছেন, মঞ্চস্থ করতে যাচ্ছেন। তো সেটাও আমার মনে হয় যে আপনাদের খুব দেখা এবং দেখবার বিষয় এবং চাকবার বিষয় হয়ে উঠবে। তো আর আমার সঙ্গেই আমার থেকে অনেক মানে সেই অর্থে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সত্যিকারের গুণী মানুষ ঝুলন গোস্বামী। আমি জানি না তিনি এসে পৌঁছেছেন কিনা, তাকেও আজকে সম্বর্ধনা দিচ্ছে নবজাগরণ এবং আজকাল সংস্থা। এই যে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট বাঙালিদের তারা খুঁজে এনে তাদের সংগ্রহ করে তাদের যে সম্মাননা জানান, এটা অশোকদার দীর্ঘদিনের ভাবনা। আমি জানি অশোকদা বরাবর বাংলা ভাষার তিনি যেমন একজন অক্লান্ত কারিগর, পরবর্তী ক্ষেত্রে তিনি যখন রাজনৈতিক ক্ষেত্রে শিফট করলেন, তার হিন্টিং ছট আমরা প্রচন্ডভাবে পড়তাম। তার রাজনৈতিক লেখা নেপথ্য ভাষণ প্রায় সবকটার কালেকশন আমার কাছে আছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার রাজনৈতিক ক্ষেত্রে তার সঙ্গে আমার সামান্য মতান্তর হয়েছে, কিন্তু সেগুলো তিনিও কখনো মনে রাখেননি, আমিও কখনো মনে রাখিনি। এবং তার থেকে আমি সবসময় শিখি, তাকে বোঝার চেষ্টা করি। এই বয়সেও তার মতো এখনো একটা বিছানায় শুয়ে একটা লোক যে কি করে ওই রকম পড়তে পারে। যে কোনো বাংলা বা ইংরেজি বই যদি কখনো আমার চটজলদি কোনো রেফারেন্সের দরকার হয়, আমি জানি সল্টলেকের একটা বাড়িতে একজন সাহিত্য একটা লোক সে শুয়ে আছে, সে খালি বই পড়ে যাচ্ছে। সে এত নতুন নতুন বইয়ের সন্ধান অশোকদা আমায় দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। আজকে তিনি থাকলে আমি এত কথা তিনি আমায় বলতে দিতেন না। একটা বড় সুবিধা হচ্ছে এই যে তিনি আজকে এখানে নেই, তিনি বিছানায় শুয়ে। কিন্তু আমার ধারণা তিনি এতটাই টেনশনের রুগী যে মাঝে মাঝেই থেকে এদের সবাইকে ফোন করে যে কে এলো এলো না, এগুলো এখন আসতে আমার প্রতি অশোকের সময় থেকে মাঝে বেশি ভালোবাসা। এটা তার ওই রাইনার মারিয়া রিলকে খ্যাতি সম্পর্কে একটা কথা বলতেন, বেসিক্যালি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কে খ্যাতি পাচ্ছে, কাকে তাকে কটা লোক চেনে, আদৌ খ্যাতি মানে কি, এটা বেসিক্যালি মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল বোঝাবুঝি। তা এইরকম আজকে এই সম্বর্ধনাটা এরকম একটা ভালোবাসার ভুল বোঝাবুঝি এইরকম ভাবে যদি আপনারা দেখেন, আপনাদের কারোর জন্য ভালো লাগবে আমি জানি না, আমার অন্তত ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। অলোকের কথা বলছিলেন, অলোক প্রসাদ শেষ করেছে এভাবে যে দত্ত বসু ফিরে আসুন। তো আমি একটা উত্তর চাইছি, নাটকে ফিরবেন? পিটার ব্রুক বলেছেন একটা স্পেসে এসে দুটো লোক দাঁড়ালো, সেটা থিয়েটার হয়ে গেল। আমি আবারও পলিটিক্যালি কারেক্ট উত্তর চাইছি না, একদম স্পষ্ট হ্যাঁ বানা আমরা চাইছি ফিরুন।
আমিও চাইছি ফিরবো। আমি থিয়েটার আমি ছবি অবশ্যই করবো। অসম্ভব সুন্দর একটা ঘোষণা, এটার জন্য আরেকবার আমরা অভিনন্দিত করবো। আর শেষ কথা, হ্যাঁ, অভিনয় করবো পরে থিয়েটার, চাই সেটাই প্ল্যান আছে। দারুণ একটা সন্ধ্যাটা আরো সুন্দর মনোরম হয়ে গেল। আর শেষ প্রশ্ন, এত কোটি চরিত্র তৈরি করেছেন, নিজে অভিনয় করেছেন, আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা? মলয়? অসমাপ্ত? না, ওটা তো আমার তৈরি করা নয়, ওটা তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমার বন্ধু সুমন মুখোপাধ্যায় তৈরি করেছিল। অভিনয় করেছিলেন? অভিনয় করা আমার করা স্টেজে একটা আছে, সেটা হচ্ছে কৃষ্ণগহ্বর বলে একটা থিয়েটার আমি করেছিলাম। তাতে অংশুমান বলে আমি একজন পেইন্টার এবং একজন প্রায় একজন ব্যর্থ পেইন্টার, তার রোল করতাম। সেটা আমার কন্যাদান অরুণ আঠোলে, ইট ওয়াজ ভেরি ভেরি, মানে কি বলবো, ভেরি ক্লোজ টু মাই হার্ট, সবচেয়ে ক্লোজ টু দ্য হার্ট। হ্যাঁ। আর সিনেমায় মলয় অবশ্যই আমার খুব প্রিয় চরিত্র। এই এখন গিরিশচন্দ্র ঘোষ করলাম, ওটা করে খুব ভালো লেগেছে। এর শেষ যে অভিনয়টা করলাম ওটাই ভালো বলা মনে হয়। আপনার ভাষায় পলিটিক্যালি কারেক্ট হয়ে পড়ল তা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ প্রান্ত বসু। আর একবার এত সুন্দর আমরা দুটো ঘোষণা বার করে নিতে পারলাম, যেটা উনি অবশ্যই নাটকে থাকবেন, থাকুন, এটা বাংলার সংস্কৃতির জন্য ভালো। ধন্যবাদ আচার্য, সময় দিয়েছেন। ইন্ডিয়া গ্রুপের কর্ণধার, আজকাল গোষ্ঠীর চেয়ারম্যান শ্রী সত্যম রায়চৌধুরীকে, যিনি তার প্রারম্ভিক বার্তা দেবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকের অনুষ্ঠানের জন্য তার বার্তা বা বাণী পাঠিয়েছেন, এবং সেটি শ্রী সত্যম রায়চৌধুরী পাঠ করবেন। আসুন আমরা শুনি সত্যম রায়চৌধুরীকে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য, আমি সেটি পাঠ করছি, তারপরে আমার বক্তব্য আমি রাখব। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, 15ই জুলাই 2025। শুভেচ্ছা বার্তা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার শিশির মঞ্চে আগামী 2রা আগস্ট 2025 নবজাগরণের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে জেনে আনন্দিত হলাম। এই দিনটি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস। বাঙালিকে বিজ্ঞান সচেতন ও বাণিজ্যমুখী করে তুলতে যার অবদান অনস্বীকার্য। তার আদর্শকে পাথেয় করেই বাংলা ও বাঙালির শিল্প, বাণিজ্য, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎকে আরও সমৃদ্ধ করতে নবজাগরণ কাজ করে চলেছে। প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে নবজাগরণের সকল সদস্যকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। বাংলার নবজাগরণ আমাদের ইতিহাসের এক গর্বজনক স্থানে প্রতিষ্ঠিত। মানুষকে আরও বেশি করে, বিশেষ করে নবপ্রজন্মকে এ সম্বন্ধে আরও বেশি করে সচেতন করে তুলতে হবে। মমতা ব্যানার্জি।